শোনা যাচ্ছে? নমস্কার। আমাদের আজকের এই অনুষ্ঠান সভা আপনারা সকলে জানেন, যখন 4:30 শুরু হওয়ার কথা ছিল, নানা রকম প্রাকৃতিক বৃষ্টিপাত এখানে একটু দেরি হয়ে গেল। আমরা আমাদের আজকে এই অনুষ্ঠানে ভাস্কর ভবন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মেইনটেন্যান্স ট্রাস্টের চেয়ারম্যান মাননীয় ডক্টর শ্যামলকান্তি চক্রবর্তী মহাশয় উপস্থিত হয়েছেন, ইন্ডিয়ান মিউজিয়ামের প্রাক্তন ডিরেক্টর। এছাড়া এসেছেন বিশিষ্ট চিত্রশিল্পী স্বপ্ননীল ভৌমিক, গীতা ভট্টাচার্য মিত্র, বিশিষ্ট স্কাল্পটার চন্দ্রশেখর দাস। এছাড়া বহু অনুরাগীবৃন্দ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা শুরুতে আজকে যে কারণে আমাদের অনুষ্ঠানের আয়োজন, প্রখ্যাত ভাস্কর অনিক ঘোষ আমাদের সভাপতি চারুকলা মন্দিরের ফটোগ্রাফি সভাপতি হয়েছিলেন এবং ভাস্কর ভবনের একজন সম্মানিত সদস্য, বিশ্ববরেণ্য ভাস্কর চিন্তামণি পরের একজন অন্যতম ছাত্র। আপনারা সকলেই জানেন কিছুদিন আগে উনি জীবিত হয়েছেন। তারই স্মরণে আজকে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। অনুষ্ঠানের শুরুতে আমরা প্রথমে 1 মিনিট নীরবতা পালন করে তারপর পালন করি। এই উদ্দেশ্যে আমরা
এক মিনিট নীরবতা পালন করলাম। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আপনারা সকলেই দেখেছেন, অনেকটা ঘনিষ্ঠভাবে এদের সঙ্গে জড়িত ছিলেন জারিয়াত অবদান সমিতি এবং এই সমিতির সেক্রেটারি প্রভাস হাজরা এবং সমিতির আরও যারা আছেন অনেকে বিশিষ্ট ব্যক্তি তারা অনুষ্ঠানে এসেছেন, তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে প্রথমে শুরুতে আমরা অনেকদের সম্বন্ধে কয়েকজন যারা তারা সবাই কাছে মানুষ স্মৃতিচারণ করবো, দু চার কথা অন্তত করবো, যেহেতু আমাদের সময় খুবই কম। কারণ এই স্মৃতিচারণের পর আমরা একটি অনুষ্ঠান রেখেছি, আপনারা সকলেই শুনেছেন বা জানেন, একটি গানের অনুষ্ঠান রেখেছি। অনেকটা তো আজীবন মঠ মিশনের সঙ্গে উনি যুক্ত, প্রত্যেকটা মঠ মিশনের। বাইরে হয়ে আমাদের মহারাজ আজকে আসতে পারেননি। মহারাজ আজকে ওনার ত্রাণ রয়েছে সুন্দরবনে, দুঃখ প্রকাশ করলেন উনি বুধবার দিন আমাদের অফিসে আসবেন। তা মহারাজ বলেছেন আপনি আমার কথা বলবেন যে আমি কেন যেতে পারলাম না, যেতে পারলে আমার খুব ভালো লাগছে। তা যাই হোক, এই স্মৃতিচারণের পর আমরা একটি সঙ্গীতের অনুষ্ঠান রেখেছি, যে গান অনেকটা খুব পছন্দ করতেন। আমি তো পড়ি, আমি দীর্ঘদিন ধরে এনার গান শুনছিলাম আর কি। আমি দেখলাম যে এখানে উনি গান করেন ভার্গব লাহিড়ী, খুব সুন্দর গান করেন, সেটা আপনারা শুনে উপকৃত হবেন। তা প্রথমে স্মৃতিচারণ করছেন আমাদের ট্রাস্টের চেয়ারম্যান পরম শ্রদ্ধেয় মাননীয় ডক্টর শ্যামকান্তি চক্রবর্তী মহাশয়। আজ শ্রদ্ধা নিবেদন করছি ভাস্কর ভবন ট্রাস্টি, সর্বভারতীয় চারুকলা মন্দির এবং অবগাহন সমিতি। আমরা একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমাদের ট্রাস্টির মিটিংগুলো এখানেই হতো। আজ আমার পার্শ্বচর, প্রকৃত অর্থে পার্শ্বচর, তিনি নেই। আমরা অনেকেই তার গুণমুগ্ধ, তথা আমি ব্যক্তিগতভাবে একজন পায়ের সঙ্গীকে নিয়েছিলাম। তবলায় যেমন বায়া এবং তবলা দুটো বাজে একসঙ্গে, তেমনি আমার সঙ্গে অনিক বাবু একসঙ্গে অনেক অনেক সময় কাটিয়েছেন। শুধু সময় কাটানো নয়, একজন বন্ধু হিসেবে, একজন নিষ্ঠাবান সহকর্মী হিসেবে তিনি আমাদের উপদেশ দিতেন। যেখানেই যে মিটিংয়ে, আমাদের কার্যকরী মিটিংগুলোতে আমরা উপস্থিত ছিলাম, একেবারে কথায় সত্যি একজন বিশিষ্ট সঙ্গী হিসেবে উনি নানা রকমের পরামর্শ দিতেন। এমন একটি বিরল প্রতিভার মানুষ, যিনি শুধু প্রখ্যাত ভাস্কর নন, চিত্রশিল্পী নন, একজন মানুষ হিসেবে আমাদের কাছে পরিচিত ছিলেন। চিন্তামণি করের সুযোগ্য ছাত্র বা শিষ্য,
যার ভাস্কর্য চেতনা, চিন্তামণি করের ভাস্কর্য চেতনা যিনি ধরে রেখেছিলেন নিজের কাজে, সে গোলপার্কের সামনে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, কিংবা স্বামীজির বাড়ির সামনে যে বিবেকানন্দ, এছাড়া অগণিত ছোটখাটো বিবেকানন্দকে রূপ দিয়েছিলেন তিনি। প্রকৃত অর্থে তিনি স্বামীজির রূপকার। ভাস্কর্য শিল্পে তার তৈরি করা এইসব মূর্তিগুলো আমাদের সচিব, তিনি আমাকে বারে বারে তার মৃত্যুর পর তার আঁকা ছবি, তার আঁকা রূপোদ্যক্ষ হিসেবে তার মূর্তিকর এই সব পাঠিয়েছিলেন। প্রতি মুহূর্তে সেই ছবিগুলো আমাদের দুঃখিত করেছে, অনুপ্রাণিত করেছে। দুঃখিত করেছে যে এই অল্প বয়সে, আমি মনে করি আমার চেয়ে ছোট, সুতরাং আমি তাকে অল্প বয়সী শিল্পী মনে করি, তিনি আমাদের হারিয়ে দিয়ে গেলেন। অনেক স্মৃতি আছে যুক্ত এই প্রতিষ্ঠানের সঙ্গে। যেদিন থেকেই আমরা একসঙ্গে কাজ করেছি, সেদিনই আমি সত্যিকারের একজন বন্ধুকে পাশাপাশি পেয়েছি। এই ঘরে বসে আমরা নানা রকম সভা করেছি, আলোচনা করেছি, কার্যকরী সমিতির করেছি। সেই ক্ষেত্রে তিনি আমাদের আলোকবর্তিকা হিসেবে আলো জেলে দিয়েছেন তার বুদ্ধি এবং পরামর্শের মাধ্যমে। আমরা এই প্রতিষ্ঠানটাকে যখন থেকে নানাভাবে তার পরিকল্পনা করেছি, কি দুস্থ ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়া, তাদের বৃত্তি দেওয়া, এই সমস্তর ভেতরেই কিন্তু অনিটবাবু রয়েছেন। সত্যি কথা বলতে, আবার বলছি, এক পার্শ্ব সহচর আমার সামনে থেকে চলে গেলেন। বিবেকানন্দের রূপকার, যাকে বলে রূপদক্ষ, তিনি শুধু ওই স্বামীজির মূর্তিই গড়েননি, এই সংগ্রহশালায় শ্রদ্ধেয় চিন্তামণি করের যে দুটি মূর্তি রয়েছে, সে দুটি মূর্তিও তার করা। সুতরাং আমরা এ বাড়িতে এলে চিন্তামণি করকে যেমন স্মরণ করব, তেমনি আমাদের স্মরণে, মননে, আসনে বেঁচে থাকবেন ভাস্কর অনিট ঘোষ। তার প্রতি সবাই শ্রদ্ধার সঙ্গে আমিও তাকে প্রণাম জানাই। নমস্কার। আমাদের ভাস্কর ভবন মিউজিয়ামের চেয়ারম্যান ডক্টর শ্যামলকান্তি চক্রবর্তী মহাশয়ের বক্তব্য। এবারে কিছু বলবেন বিশিষ্ট চিত্রশিল্পী স্বপ্নেন্দু বর্মী মহাশয়। স্বপ্নেন্দুবাবু একটু দুঃখের মধ্যে রয়েছেন, উনি কিছু বলতে পারবেন না। আচ্ছা, গভর্নমেন্ট আর্ট কলেজের প্রাক্তন লিডার বিশিষ্ট চিত্রশিল্পী গীতা ভট্টাচার্য মিত্র, গীতা দিকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। আজকে
প্রথম আমাদের এই ট্রাস্টি বোর্ডের মিটিংয়ে অনিতা নেই। বিশেষ করে এই ট্রাস্টি যখন তৈরি হয় তখন মাস্টারমশাই যাদের যাদের মনোনীত করে গিয়েছিলেন অনিতা অন্যতম। অনিতা সারা জীবন যে ধরনের পরিচালনায় সর্ববিষয়ে দক্ষতা দেখিয়ে গেছেন সেটা অনস্বীকার্য। কারণ আমি শুধু এই ট্রাস্টি বোর্ডের শেষ বেলায় অনিতাকে পেয়েছি তা নয়, অনিতার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। আর্ট কলেজে আমরা যখন পড়তাম অনিতারা তখন সিনিয়র ছিলেন। সিনিয়র এই অর্থে যে আমি দুটো ডিপার্টমেন্টেই পড়াশুনো করেছি। আমি পরে ফাইন আর্টসে আসি। অনিতার সঙ্গে, অনিতার কাজের সঙ্গে, অনিতার সঙ্গে বিশেষ করে পরবর্তীকালে আমার সঙ্গে যিনি সঙ্গী ছিলেন তাকে অশেষদা বলে অসম্ভব শ্রদ্ধা করতেন এবং সর্ববিষয়ে দুজন দুজনের পরিপূরক ছিলেন। সেই সুবাদেও আমি অনিতা বলে তখন থেকেই জানতাম। আর্ট কলেজ থেকে যখন পাশ করি তখন টিটি আর্ট অ্যাপ্রিসিয়েশন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো। আমরা ওই কোর্সটা অনেকেই পড়াশোনা করেছি। অনিতা আমার সঙ্গে ওই কোর্সেও একই সঙ্গে আমরা পড়াশোনা করেছি। কাজেই অনিতার সঙ্গে অনিতার সান্নিধ্য এটা সত্যি সত্যি যে কজন মানুষ পেয়েছেন তারা উপকৃতই হয়েছেন এবং মানুষ হিসাবে এতই সুন্দর সাবলীল ছিলেন যে কোনো মানুষের সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে ভালোবাসায় উনি চলতে পারতেন। গভর্নমেন্ট আর্ট কলেজে যখন উনি ক্রাফট ডিপার্টমেন্টের সুপারিনটেন্ডেন্ট হয়ে আসেন তখন আমি আর্ট কলেজে ভর্তি হই না, তখন আমি আর্ট টিচার হিসাবে গভর্নমেন্ট আর্ট কলেজে চাকরিরতা হই। এই যে চাকরি জীবনের অভিজ্ঞতা এবং তার মধ্যে নানান সমস্যা, নানান পরামর্শ অনিতা অতি সুন্দর করে আমাদের দিতেন এবং আমি সত্যি সত্যি অনিতার কাছে সব কিছু অকপটে বলতাম। অনিতা আমাকে সেই মতন গাইড করতেন। কয়েকটা বিষয়ে হয়তো মনে হলো যে অনিতা যেটা বলেছেন এটা হয়তো একটু আমার বিবেচনা করা উচিত। আমি যেটা করেছি পরে সেটাও উনি মেনে নিয়েছেন এবং এই ঘটনা মাস্টারমশাইকে বলতে উনিও বলেছেন তুমি যেটা করেছো ঠিক করেছো। কাজেই এই যে আদান প্রদানে আমি অনিতার কাছে অত্যন্ত উপকৃত। শুধু তাই না, আমার হাজবেন্ড চলে যাওয়ার পর প্রায়শই অনিতা কিন্তু আমার খবর নিতেন যে গীতাদি আপনি কেমন আছেন। এই মিটিং থেকে যতদিন মিটিং হয়েছে বাড়ি ফিরে ঠিক 9টা সাড়ে 9টায় আমি একটা ফোন পাবো, গীতা তুমি ঠিক করে পৌঁছেছো তো। এই যে দরদি মন, এই যে একজনের প্রতি আরেকজনের মঙ্গল কামনা, এটা অনিতা অল থ্রু করে গেছেন। শুধু তাই নয়, আমি অর্থকরী বিষয়ে খুব একটা ছিলাম না যে এটা করতে হবে ওটা করতে হবে, এটা করলে আমার ভালো হবে, ওইটা চলছে, পেনশন পাচ্ছি, এই চলছে। মেডিকেল ক্লেম সবাই করতো আমাদের কলেজে। আমি ভাবলাম ধুত্তুরি করে কি হবে,
ও যা হবে হবে তখন বোঝা যায়। শেষ বেলায় দেখলাম যে চিকিৎসা ব্যাপারে যে খরচ সেটা গগনচুম্বী। ওই হাসপাতালে ঢুকলে টাকার অভাবে হয়তো আমার ডেড বডি বাড়ি করতে দেবে না। তো একদিন আমি বললাম, অনিকদা আমার তো মেডিক্লেম নাই, কি হবে? বলে মেডিক্লেম নেই। আমি বললাম দেখো, মমতা একটা করেছে স্বাস্থ্যসাথী, এটাকে আমি করবো। তো বলি এইটা করবে কেন, তোমার স্বাস্থ্য বিমা নাই? আমি বলি এটা আবার কি? বলি একই কথা, কত আমাদের সবাই আছে, কলেজের সব প্রফেসর আছে, তুমি করোনি? আমি বলি এটা তো আমি জানিই না। বলি শোনো, যাও ওই তুমি যে পেনশন পাও ওই মেডিক্লেমটা তুমি অফ করো, চিঠি দাও, দিয়ে তুমি সব যে প্রসেসিং করার কলেজে গিয়ে ইয়েকে বলো, হেড ক্লার্ককে বলো, উনি ব্যবস্থা করে দেবেন। সমস্ত কিছু অনিদ্রা। এই কি হলো না হলো বড়বাবুর কাছে যাওয়া করা, শেষ পর্যন্ত আমার কিন্তু এই স্বাস্থ্য বিমাটা হয়েছে। এরপরে একদিন আমায় জিজ্ঞেস করলেন, গীতা তুমি কত পেনশন পাও? আমি বললাম, বলে না তোমার তো এই টাকা পাওয়ার কথা না, আর 6,000 টাকা বেশি পাওয়ার কথা। আমি বললাম সে কি? বলে এই একটা অর্ডার বেরিয়েছে, তুমি সেটা পাওনি, যাও তুমি ব্যাংকে যাও। ব্যাংকে গেলাম, ব্যাংক বলে দেয়া আপনার পেনশনে তো এই অর্ডারটা আসেনি। আবার অনিকদাকে বললাম, অনিকদার সমস্ত পেপারস ক্যালকুলেশন করে আমার কতদিনের সার্ভিস, কতদিনের কি করে বললেন, দেখো তুমি এই টাকা পাবে, কাজেই তুমি এটা ইয়েকে বলো। তখন ইউনাইটেড ব্যাংক আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক টাই হয়ে গেছে, ওরা আর কিছুই করতে পারছে না। এই করে অনিদ্রা বললেন তুমি এজিতে যাও। সব অনিদ্রা, কিন্তু এখানে আমার কথা হচ্ছে না। অনিদ্রা আমার জীবনে, অনিদ্রার শিল্প সম্বন্ধে পরে বলবো, কিন্তু একটা মানুষ, একজন মানুষের প্রতি কতখানি মানে দরদি মন, এই মনটাকে দেখাবার জন্য আমি শুধু এই কথাগুলো বলছি। আমাকে বললেন এজিতে যাও, এজিতে গেলাম। ওরা বললো 16 সালের আগে যারা রিটায়ার করেছে এজি তাদের পেনশনের ব্যাপার এখন কিছু করে না। কারা করে? যাও তুমি ইয়েতে যাও, ট্রেজারিতে যাও। আলিপুর ট্রেজারি, ওরা বললো না আমরা ক্যালকাটার উপরে কাজ করি না, আরবানেরদের করি। কোথায় করে? যাও নবান্নতে, ফিনান্স ডিপার্টমেন্টে। আজ অবধি আমার যাওয়া হয়নি। তো অনিদ্রা বললো দাঁড়াও আমি দেখছি, ওই নবান্নতে কে আছে তার কাছে এমনি ঘুরে তো হবে না। এই অবস্থায় অনিদ্রা চলে গেল। এখন কিরণ আমাকে বলেছে, দিদি কিছু চিন্তা করো না, আমি ক্লার্কের সঙ্গে কথা বলেছি, করে দেব। কিন্তু এই যে একটা মানুষ নিজের পারিবারিক জীবনের প্রত্যেকেরই নানান রকম সমস্যা থাকে। শারীরিকভাবে অনিদ্রা প্রচণ্ড অসুস্থ ছিলেন, তারপরে এত বিরাট কাজের দায়িত্ব এবং অত্যন্ত সফল ভাস্কর, তার যে এত গুরুত্বপূর্ণ কাজের মধ্যে কারুর প্রতি এতটা দরদি, এতটা মনোযোগ, এবং শুধু মনোযোগ না, কথা বলে না, সমস্ত ব্যবস্থাপনা করে দেওয়ার মতো মন, সত্যি সত্যি পরবর্তীকালে আমি কারুর কাছ থেকে পাইনি। সবাই ভালোবাসে, সবাই খোঁজ খবর নেয়, কিন্তু এই গভীরভাবে যে একটা মানুষের কি হচ্ছে না হচ্ছে, অনিদ্রা সেটা করেছিলেন। আর অনিদ্রার যে কর্মকাণ্ড, অনিদ্রার যে রিয়েলিস্টিক যে কাজ, যেটা ইয়েতেও আছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতেও আছে, একটা কোন হলটার মধ্যে আছে, অনিদ্রার হলটা ভুলে গেছি আমি। হ্যাঁ না, আশুতোষ বুঝবেন না, আশুতোষ হতে পারে, মানে আমি যখন পড়তাম আমি গিয়ে দেখেছি।
কাজগুলির মধ্যে এত একটা পোর্ট্রেটের মধ্যে কি থাকে, পোর্ট্রেট শুধু একটা অবয়ব না, যে কোনো পেন্টিংয়েই হোক আর স্কাল্পচারেই হোক, শুধু একজন মানুষের অবয়বকে ধরা হয় না, তার প্রাণকে প্রতিষ্ঠা করা হয়। যে কাজের মধ্য দিয়ে, যে চরিত্র বিশ্লেষণ করে তার চোখে, তার ঠোঁটে যে অভিব্যক্তি ফুটে উঠবে, সেটাই সেই কাজের প্রাণ। এইটা যারা করতে পারে না, তাদের স্কাল্পচার এমনিতেই একটা স্কাল্পচার কাজ হিসেবে পরিচিতি হয়, কিন্তু হৃদয় টানে না, মন কেড়ে নেয় না। অনিতার কাজের মধ্যে যেমনি রিয়েলিস্টিক দক্ষতা ছিল, তেমনি ছিল ওই অ্যাট্রাকশন। অনেকেই ছবিও আঁকে, কিন্তু ছবি যেমন আজকাল কালার ছবি বেরিয়ে যাওয়ার পরে মনে হতো যে অয়েল পেন্টিং এর দরকার কি, আর তো দরকার নেই। আগে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, এখন তো কালার বেরিয়ে গেছে, এখন আর পোর্ট্রেটের দরকার নেই অয়েল পেন্টিং এর। না, ক্যামেরার মন নাই, ক্যামেরা মন দেখতে পারে না। ক্যামেরা যার ছবি তোলে তার বাইরের যে তাৎক্ষণিক যে অভিব্যক্তি, সেটা সে হাসছে না কাঁদছে না কি, সেটা ধরে, কিন্তু তার অন্তরের কথা জানে না। কিন্তু যারা শিল্পী, যার কাজটাই করে, তার সম্বন্ধে গভীরভাবে আগে জেনে নেয়। বিবেকানন্দর মূর্তি করতে হলে শুধু মূর্তি করলে হবে না, বিবেকানন্দকে একদম নিজের অন্তরে অন্তঃস্থিত করে তারপরে তাকে রূপ দিতে হবে। তা নাইলে বিবেকানন্দ আমাদের কাছে এসে পৌঁছাবেন না। ঠিক সেমনি যার জন্য পেন্টিংও এখনো পর্যন্ত অয়েল পেন্টিংয়ের কদর এত বেশি হয়েছে যে শিল্পীর মন আর যার ছবি, তার চরিত্র সে বিশ্লেষণ করতে পারে এবং তাকে সে টানে। এই ধরনের শিল্পীদের আমরা সব সময়ই একটা অত্যন্ত উঁচু স্তরে আমরা বেঁধে রাখি। তাদের চলে যাওয়া যেমনি যারা পারিপার্শ্বিক সঙ্গী, তাদের যেমন ক্ষতি, দেশের ক্ষতি, সমাজের ক্ষতি। অনিতা যদি এখনো যেটুকু শরীর স্বাস্থ্য ছিল, বেঁচে থাকলে আরও আমরা কয়েকটা ভালো কাজ পেতে পারতাম, কিন্তু না পাওয়াতে আমাদের এই আক্ষেপ শেষ হবে না, এ অপূরণীয় ক্ষতি। আমার মানে অন্তর থেকে অন্তঃস্থলের শ্রদ্ধা, ভালোবাসা অনিতাকে জানাচ্ছি। অনিতা যেখানেই থাকুন, ভালো থাকুন, আর আমাদের কাজের প্রেরণা যোগান এবং সুন্দর একটা যে জীবন কাটিয়ে গেছেন, আমরা স্মরণ করেও যেন তৃপ্তি লাভ করি। নমস্কার। মাননীয় গীতা ভট্টাচার্য মিত্র, প্রাক্তন ডিডার গভর্নমেন্ট আর্ট কলেজে, তিনি বললেন আসলে হয়েছে কি, আমাদের যে কোনো শিল্পীকে নিয়ে আলোচনা করতে গেলে আপনার কয়েকটা সেমিনার দরকার। আমাদের তো সেই সময় নেই, খুব সংক্ষিপ্ত সময়, যার জন্য আমরা সেই সময়টা দিতে পারছি না। তা যাই হোক, এখন আপনাদের সামনে দুটি কথা বলবেন শিল্প অনুরাগী, আমার বিশিষ্ট বন্ধু, ভাস্কর ভবন মিউজিয়ামের ডিরেক্টর ডক্টর বাসুদেব মালিক। নমস্কার। আজকে আমি এসেছি, আমার দাদার মৃত্যু হয়েছে কোভিডে, সেখান থেকেই এসেছি। সে একটা অনুষ্ঠান হচ্ছিল, আমার দাদার জন্মদিন, দাদা এপ্রিল মাসে মারা গেলেন কোভিডে হঠাৎই। তো এমনিতেই আমি একটা শোকের মধ্যেই ছিলাম, আমার নিজের আপন দাদা। তো তারপরে এই অনিতার এই শোক সভায় এসেছি। অনিতার সাথে আমার আলাপ হয়েছিল 2004 সাল থেকে, আমি যখন ভাস্কর ভবনের কিপার হিসাবে আসি। তো
সেই সময় থেকেই চিন্তামণি কর আমি স্যার বলতাম। ওনার সাথে অনিদ্দার পরিচয় উনি আমাকে করিয়ে দেন এবং অনিদ্দার সম্পর্কে উনি আমাকে অনেক কথা বলেন, যে অনিদ্দার জীবন, ওনার শিল্প, উনি কীভাবে কী বেড়ে উঠেছেন। তো এইসব কথাগুলো আমি চিন্তামণি করের কাছ থেকে শুনেছিলাম। সেই জন্য পরে অনিদ্দাকে যখন আমি দেখতাম তখন আমি অনেক শ্রদ্ধার চোখে দেখতাম। এই কারণে অনিদ্দার একটা অ্যাপিয়ারেন্স খুব স্মার্ট লুকিং এবং কাম অ্যান্ড কোয়াইট, সবসময় কম্পোজড একজন ব্যক্তিত্ব ছিলেন উনি। আর ওনার সাথে আমার আলাপ আলোচনা হতো, একটা তো মিটিংয়ে আমাদের যেগুলো কাজকর্ম হতো সেইগুলো একটা রুটিন ওয়ার্কস হতো। এছাড়া ওনার সাথে আমার অন্যভাবে আলোচনা হতো। চিন্তামণি করের কোনো ভাস্কর্য নিয়ে যখন আমি আলোচনা করতাম, যে এই একটা বিষয়, চিন্তামণি কর ওয়েস্ট এবং ইস্টকে অনেক জায়গায় মার্চ করিয়েছেন, সিঙ্ক্রোনাইজ করিয়েছেন শিল্পকর্মে। অনেক সময় যে সমস্ত কাজগুলো হয়তো ওয়েস্টার্ন কাজ বলে মনে হয়, সেগুলোর পিছনে ভারতীয় শিল্প চেতনার যে মূল্যবোধ রয়েছে বা ভারতীয় শিল্প ইতিহাসের যে ভূমিকা রয়েছে, সেইগুলোর উপরে ভর করে চিন্তামণি কর অনেক শিল্পকর্ম করেছেন। তো সেইগুলো নিয়ে আলোচনা হতো। উনি সেগুলো আমাকে অনেকটা বুঝিয়ে দিতেন যে এইখানে, এবং ওনার সাথে আমিও একমত হতাম যে হ্যাঁ, তখন আমিও নিজে ভালো করে বুঝে নিতাম যে এই যে ওদালিক্স যে শিল্পকর্ম, সেটার পিছনে ওয়েস্টার্ন থিম, কিন্তু ইন্ডিয়ান তার একটা অবয়ব বা তার লিনিয়ার যে মুভমেন্ট, যেখানে ভারতীয় যে শিল্পের যে আদি রস সেগুলো রয়েছে। তো এই বিষয়গুলো, খুঁটিনাটি ব্যাপারগুলো উনি আমাকে অনেক সময় বুঝিয়ে দিতেন। আর অনিদ্দার সম্বন্ধে বলতে গেলে এটাই আমি বলবো, উনি ব্যক্তি হিসাবে খুবই একজন ভালো ব্যক্তি ছিলেন, খুব শান্ত প্রকৃতির, কোনো সময় রেগে কথা বলতে দেখিনি ওনাকে। তো আমরা একজন বড় শিল্পী, একজন খুব বড় ব্যক্তিকে হারালাম। আর আমার বিশেষ করে অনেক ক্ষতি হলো, কারণ যে কোনো বিষয়ে চিন্তামণি করের কাজ নিয়ে যখনই কোনো কিছু মনে প্রশ্ন বাঁধে, তখন আমি হয়তো ওনাকেই জিজ্ঞেস করতাম, কারণ উনি টেকনিক্যালি অনেকটা সাউন্ড ছিলেন। আর অন্যান্য অনেকে আমাদের সঙ্গীরা যারা আছেন, টেকনিক্যালি হয়তো অতটা সেইভাবে চিন্তামণি করের কাজটাকে বুঝতে পারবেন না বা এক্সপ্লেন করতে পারবেন না। সেই জন্য আমি অনিদ্দাকেই জিজ্ঞেস করতাম। তো এটা আমার কাছে অপূরণীয় একটা ক্ষতি হলো। যাই হোক, জীবন এইভাবেই এগিয়ে যায়। আজকে ভাস্কর ভবনে ইন্দ্রজিৎ বাবু এই অনুষ্ঠানটা করছেন, ওনাকে অনেক ধন্যবাদ। আমি মনে করি অনিদ্দার শিল্পকর্ম নিয়ে যদি রেট্রোস্পেক্টিভ কিছু কাজ করা হয় এবং সেটা ইন্দ্রজিৎ বাবু যদি করেন, ওনার শিল্পকে ওরা আরও বেশি ভালোভাবে তাহলে দর্শকরা বুঝতে পারবেন। এই বলে আমার বক্তব্য রাখছি। সবাইকে ধন্যবাদ। অনিদ্দাকে আমার সশ্রদ্ধ প্রণাম, আমার শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। আমাদের সামনে যে একটি বক্তব্য রাখবেন, আজকে আমাদের অনুষ্ঠানে সহযোগী সংস্থা আমাদের সঙ্গে যারা এসেছেন, আরিয়াদ অবগাহন সমিতি, তার তরফ থেকে এই সমিতির সম্পাদক মান্যবরের শ্রী প্রভাস হাজরা। নমস্কার। আরিয়াদহ অবগাহন সমিতির পক্ষ থেকে এখানে উপস্থিত সমস্ত গুণী ব্যক্তিবর্গ এবং আরিয়াদহ অবগাহন সমিতির সদস্য এবং সদস্যরা যারা এখানে উপস্থিত হয়েছেন, আরিয়াদহ অবগাহন সমিতির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। সেই সঙ্গে জানাই অনিক বাবুর পরিবারের প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ এবং সমবেদনা আমরা পোষণ করি। সেই সঙ্গে বলি যে অনিক বাবুর সঙ্গে আমাদের পরিচয় খুব তাৎক্ষণিক। সেই তাৎক্ষণিক পরিচয়ে ওনার থেকে যে অমূল্য সম্পদ অবগাহন সমিতি পেয়েছে, সেই অমূল্য সম্পদ সম্পর্কে যদি আমি কিছু না বলি তাহলে বড় অন্যায় হবে। আমরা যখন একটা দিক, একটা দিশা নিয়ে যখন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছি একটা মূর্তির বিষয় নিয়ে, আরিয়াদহ অবগাহন সমিতি ঠিক করেছে যে
বিবেকানন্দের উপরে শ্রদ্ধাঞ্জলি সমিতির শ্রদ্ধাঞ্জলি হিসেবে একটা 750 ফুট ব্রোঞ্জ নির্মিত আইডল তৈরি করবে। এই পরিকল্পনা নিয়ে যখন আমরা রামসুতারের দ্বারস্থ হতে চলেছি, ঠিক সেই সময় অনিতবাবুর সঙ্গে মিরাকেলি আমাদের পরিচয় ঘটে গেল। তা অনিতবাবুর সঙ্গে যখন এই বিষয় নিয়ে আলোচনা হলো, তখন অনিতবাবু আমাকে বললেন, কেন এটা কি আমরা করতে পারি না? তোমরা আমাদের সঙ্গে থাকলে আমি এর দায়িত্ব নিতে পারি। এটার বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা করব পরে, আজকে এই আলোচনার দিন নয়। অনিতবাবু সেদিকে যে কথাগুলো বলে গিয়েছিলেন, বা আমার সঙ্গে 2014 সাল থেকে আজ 2021 সালের মৃত্যুর 3 দিন আগে পর্যন্ত আমার সঙ্গে কথা হতো, এবং এই কয়েকদিনে অন্ততপক্ষে কয়েক বছরে আমার সঙ্গে কয়েকশো বার ওনার এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের মধ্যে একটা কিভাবে হবে তার চুক্তিপত্র ইত্যাদি ইত্যাদিগুলো আছে। সেই সঙ্গে অনিতবাবু বললেন যে তোমরা এটা করতে পারবে তো? তাই বললাম, স্যার প্রবলেমটা কোথায়? বলছে বিশাল বড় ইকোনমি। দ্বিতীয় প্রবলেম কোথায়? এত বড় জমি কোথায়? তৃতীয় প্রবলেম হচ্ছে সরকারের সহযোগিতা। তো অনিতবাবু যখন বললেন, যে আমি বললাম স্যার তাহলে একটা একটা করে এগুলো ওভারকাম করি। তা বলে অনিতবাবুকে যখন আমাদের যে জায়গাগুলোকে আমরা নির্বাচিত করেছি সেগুলোকে দেখিয়েছি, এবং সেই সঙ্গে আমার সামনে ইনি বসে আছেন, আমার নামটা স্মরণে আসছে না, উনিও আমাদের সেমিনারে গিয়েছিলেন। গঙ্গার ধারে আমাদের একটা সেমিনার হয়েছিল এবং তাদের ভিডিও কপি টপি আমাদের কাছে আছে। আরও দুজন ব্যক্তি ছিলেন, বিশ্বভারতীর একজন ছিলেন, ওরা গিয়েছিলেন। তো অনিতবাবু যখন এগুলো নিয়ে বললেন, বলার পরে আমরা যখন ওনাকে সেই জায়গাগুলো দেখাই এবং একটা অনুরোধ রাখি ওনার কাছে, স্যার এই জায়গাটার ব্যাপারে আপনি কাউকে এই মুহূর্তে কিছু বলবেন না, যা বলার প্রশাসনের তরফ থেকে বলবেন, এবং তখন আপনি এইগুলো নিয়ে বিষয় নিয়ে জানাবেন। তো অনিতবাবুর কাছে আমি চিরকৃতজ্ঞ যে অনিতবাবু সেই জায়গা পরিদর্শন করার পর এবং তার সঙ্গে আরো তার 4জন সহযোগী ছিলেন, তারা দেখার পর তারাও কেউ কখনো এই জায়গার ব্যাপারে বহিঃপ্রকাশ করেনি। এবং সেই সঙ্গে অনিতবাবুর কাছে আমরা একটি রিপ্লিকা তৈরির কাজ দিয়েছিলাম। কি আশ্চর্যের বিষয় দেখুন, উনি হয়তো মৃত্যুটাকে আগে থেকে অনুভব করতে পেরেছিলেন। উনি ঠিক মরার 2 দিন আগে ওই মূর্তিটিকে ব্রোঞ্জ কাস্টিং এ পাঠিয়েছে, মোম তৈরি করে তারপরে ব্রোঞ্জ কাস্টিং এ পাঠিয়েছে। আর ঠিক তার একদিন পরেই আমরা খবর পেলাম অনিতবাবু আমাদের ছেলে চলে গেছেন। আমরা খবর পেয়েছি 10টা সাড়ে 10টা, আমরা ভাবলাম ল্যাবে আছি, আমরা ল্যাবে যাই। তো ল্যাবে থেকে দেখলাম যে না, ল্যাবে মারা যায়নি, উনি বাড়িতে বাথরুমে গিয়ে মারা গেছেন। আমাদের কাছে ভুল কমিউনিকেশন হয়েছিল। তখন আমরা দৌড়ে 1টা-1.5টার মধ্যে বাড়ির সঙ্গে সামনে উপস্থিত হই, দেখি, এবং সেখানেই আমার সঙ্গে ইন্দ্রবাবুর আলাপ। এবং ইন্দ্রবাবু অত্যন্ত ভালো মনের মানুষ, এবং ওনাকে সব ডিটেলস বিষয়টা আমি জানাই যে স্যার এইগুলোকে কিভাবে কি করা যায়। তো উনি তখন বললেন যে ঠিক আছে, এটা নিয়ে একটা আলোচনা হবে। এবং আমি আর উনি দুজনে মিলে আলোচনা করে যে ওনার মতো একটা বিশ্ববরেণ্য শিল্পীকে, তার জন্য যদি একটা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করি তাহলে কেমন হয়। তা উনি বললেন যে ঠিক আছে চলো তাহলে আমরা করি, বলে আমরা আজকের এই অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি এবং আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। অনিতবাবুর একটা ছোট্ট কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। অনিতবাবু যখন 2014 সালে আমার সঙ্গে পরিচয় হওয়ার পর আমাদের যখন আমরা নিষ্প্রভ হয়েছিলাম, আজ অনিতবাবুর দৌলতে বা অনিতবাবুর আশীর্বাদে বা অনিতবাবুর প্রেরণায় আমরা একটা সূর্যে একটা দ্বীপ উনি জ্বালিয়েছিলেন। আজকে সেই আমরা একটা দ্বীপকে বড় সূর্যের আলোতে পরিণত করতে পেরেছি। তার কারণটা কি? যখন আমাদের কাছে কোনো দিক ছিল না, কোনো দিশা ছিল না, কোনো প্রেরণা ছিল না, উনি কিন্তু আমাদের সেই দিক, দিশা এবং প্রেরণাকে একটি সুতোর মধ্যে বেঁধে দিয়েছেন। তাই আমরা ওই বিবেকানন্দের রিপ্লিকাটা তৈরি করতে পেরেছি, এবং সেটি ওনারই হাতে। আমি ওনার থেকে বহু মূর্তি বিভিন্ন জায়গায় পাঠিয়েছি, ওনার মূর্তিকে, এবং যেখানে সব জায়গাতেই ওনার মূর্তিটা রয়েছে। ইভেন মৃত্যুর 4-5 দিন আগেও
আমাদের ডানলপে ওনার একটা মূর্তি বসানোর কথাবার্তা হয়েছে এবং আমরা আশা রাখছি ওনার পরিবারের লোকজনের সঙ্গে কথাবার্তা বলে ওনারা যে দুটো মূর্তি বাড়িতে রয়েছেন ফাইবারের, আমরা ওই মূর্তি দুটোকে নিয়ে একটি আমাদের ডানলপে লাগানো হবে আর একটি হবে সোদপুরে। অনিকবাবুর যে ছোট্ট প্রসঙ্গটা আমি আপনাদেরকে না বললে আপনাদেরও হয়তো অনেক কিছু জানা থাকবে না, নেই। সেটা হচ্ছে অনিকবাবু যখন 2014 সালে আমার সঙ্গে পরিচয় হলো, তখন আমি বেনারস থেকে ঘুরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করে একবারে আমরা 4-5 জন বন্ধু মিলে এসেছি। তা হঠাৎ করে আমাদের মনে স্থির হলো যে আমরা এখানে পশ্চিমবঙ্গে একটা যদি গঙ্গার মূর্তি তৈরি হয়, গঙ্গা দেবী, তাহলে কেমন হয়। তা বলে আমরা একটা ঘুরে বেড়াচ্ছি। তা অনিকবাবুর সঙ্গে সেই সূত্রে দেখা হলো। দেখা হওয়ার পর অনিকবাবু বললেন যে ঠিক আছে, আমি তো এই পাথরের কাজ করি না, তবে হ্যাঁ আমি তোমাদেরকে দিশা দিয়ে দেবো বলে অনিকবাবু সেই পাথরের মূর্তিটা এক জায়গা থেকে করিয়ে দিয়েছেন এবং সেই মূর্তির চোখ এবং মুখ দান করেছেন উনি। যে মূর্তিটাকে দেখলে আমাদের সমিতির মূর্তি বলে আমরা এটা বলছি না, যে মূর্তিটাকে দেখলে আপনি মুখ ফেরাতে পারবেন না, তার মধ্যে মনে হবে একটি জীবন্ত মেয়ে বসে রয়েছে। এত অপূর্ব তার শিল্প নৈপুণ্য। আমি শিল্পী নই, তার শিল্পের কদর সম্পর্কে হয়তো বেশি কিছু জানি না, কিন্তু যে নৈপুণ্য ওনার শিল্পেতে উনি ফুটিয়ে তুলেছেন, তাই আপনাদের সকলকে অনুরোধ করব, যদি পারেন আড়িয়াদহ অবগাহন সমিতির আড়িয়াদহ গঙ্গাবক্ষের কাছেই এই গঙ্গা মায়ের, পশ্চিমবঙ্গের প্রথম গঙ্গা মায়ের মন্দিরটা হয়ে রয়েছে। অত্যন্ত ছোট, খুব বড় বৃহৎ নয়, কিন্তু সেই মূর্তির যে নৈপুণ্য সেটা দেখার মতো। তাই আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা গিয়ে আমাদের গঙ্গা মূর্তি দর্শন করবেন, প্রত্যহ আরতি দর্শন করবেন এবং অনিকবাবুর এই যে মানবিক দিক, তার মানবিক দিকটা আমার সঙ্গে এই বিগত 4-5-6-7 বছরে ধরুন 200 থেকে 250 বার ওনার সঙ্গে আমার কথা হয়েছে এবং ওনার শেষ জীবনের বেশ কিছু অংশ আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আমরা নিজেরাও বুঝতে পারিনি যে অনিকবাবু এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবেন। অনিকবাবুর মানবিক দিকটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। আমার এখানে ওনারই একটা ছাত্র রয়েছে, ছাত্র ঠিক নয় বাট ছাত্রই বলতে পারেন, তার নাম হচ্ছে দীপক। তো দীপক বলে ছেলেটিকে আমার সূত্রেই অনিকবাবুর কাছে যাওয়া এবং দীপক ওখানেই পরবর্তীকালে অনিকবাবুর ল্যাবে দেখাশোনা করতেন। অনিকবাবুর ল্যাবে একদিন চুরি হয়ে যায়, ভীষণ ভগ্ন অবস্থা মনের, কি করবে ভেবে পাচ্ছেন না। তা তখন আমরা গিয়ে দাঁড়াই ওনার পাশে এবং ওনাকে বলি যে এর পরবর্তীকালে যদি কিছু হয় আমরা এর দায়িত্বভার নেব এবং আমাদের যেটুকু করার প্রয়োজন ছিল সেই সময় আমরা সেই সহযোগিতাটাকে ওনাকে পূর্ণভাবে করেছি। ওনার বাড়িতে আমার 4-5 বার যাতায়াত হয়েছে এই বিগত কয়েক বছরের মধ্যে। সেই সঙ্গে অনিকবাবুর ছোট ছোট যে সূক্ষ্ম মানবিক দিকগুলো তার রয়েছে সেগুলো আমরা প্রত্যক্ষ করেছি। সব থেকে মজার ব্যাপার কি জানেন, যে লোকটা একটা শিল্পী হয়েও, সব শিল্পেরই একটা মূল্যবোধ আছে এবং মূল্যবোধ থাকাও উচিত। ওনার মূল্যবোধটা ছিল এতটাই বড় যা অর্থ দিয়ে তুলনা করা যায় না। উনি আমাদের বিভিন্ন কাজ করেছেন, সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন, কিন্তু এর বিনিময়ে উনি পারিশ্রমিক বলতে জানিয়েছেন, প্রথমত গঙ্গা মন্দিরের জন্য কোনো পারিশ্রমিকই নেননি। দ্বিতীয়ত যে মূর্তিগুলো আমাদেরকে দিয়ে আমি বহু জায়গায় পাঠিয়েছি সামাজিক পরিকল্পনার জন্য, সেই মূর্তিগুলোর জন্য উনি যেটুকু ন্যূনতম খরচ না দিলে নয়, মানে তার মেটেরিয়াল কস্ট, তার লেবার চার্জ, এইটুকুর অতিরিক্ত আমার থেকে কিচ্ছু নেননি উনি। তাই ওনার কাছে আমি এবং অবগাহন সমিতি, সেই সঙ্গে যে চিন্তামণিকর ট্রাস্টের সমস্ত সদস্যরা ঋণী হয়ে থাকবে, এটা আমি আশা রাখি ওনার আগামী দিনে আমাদের এই পরিকল্পনা রূপায়ণের জন্য আমি ইন্দ্রনীল বাবুকে অনুরোধ রেখেছি আগে এবং চিন্তামণি করের সমস্ত ট্রাস্টের সমস্ত লোককে অনুরোধ রাখছি আমাদের এই পরিকল্পনা যাতে আরো বাস্তবায়িত করতে পারি, আপনারা আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন
এবং আপনাদের সহযোগিতাকে পাথেয় করেই আমরা 750 ফুট ব্রোঞ্জ মূর্তিটা যেন ভারতবর্ষের বুকে আমরা নির্মাণ করতে পারি। সেই সঙ্গে এই নির্মাণ শুধু একটা স্থাপত্য, একটা শিল্প এই হিসেবে দেখবেন না, যে মানুষটা আমাদের সকলের জন্য, ভারতবর্ষের মানুষকে পৃথিবীর মানচিত্রকে তুলে ধরেছিলেন, সেই স্বামীজির প্রতি বাংলার মানুষের শ্রদ্ধার্ঘ্য হিসেবে আমরা এটাকে অর্পণ করতে চাই। তাই আপনাদের সকলকে আমাদের অনুরোধ, আপনারা এই বিষয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমাদের যতটুকু যাওয়ার ততটুকু আমরা যাব, আপনাদের সমস্ত সহযোগিতা পাথেয় করে নেব। এর মধ্যে এখানে উপস্থিত হয়েছেন তার পরিবারের একজন, তার স্ত্রী আমি দেখতে পাচ্ছি, তাকেও আমাদের সমিতির তরফ থেকে সমবেদনা জানাচ্ছি। আমরা আশা করি অনিলবাবুর আত্মার শান্তি কামনা করি, তার আত্মার শান্তি পাক, তিনি যেখানেই থাকুন চিরনিদ্রায় শায়িত হয়ে রয়েছেন, তার সেই নিদ্রার শান্তি ঘুম তারা যেন শান্তিতে থাকতে পারেন, এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আলিয়াদহ অবগান সমিতির সচিব মাননীয় সুপ্রভাত হাজার বক্তব্য, তার এই যে একটা বিষয় যে তার কর্মযোগ উনি হাতে নিয়েছেন, আমরা সবসময় তাকে সহযোগিতা করার চেষ্টা করব। আমরা সঙ্গে আছি, আপনি এগিয়ে যান। আমাদের কিছুক্ষণের মধ্যে সঙ্গীতের অনুষ্ঠান শুরু হবে। আমাদের শেষ বক্তা বিশিষ্ট শিল্পী শ্রীমতী কাব্য বিশ্বাস। আজকে আমার খুব খারাপ লাগছে, একটা চেয়ার খালি। প্রতি অনুষ্ঠানে অনিতাকে দেখতাম এখানে হাসি খুশি মেজাজে, এবং অনিতার সঙ্গে আমার বহু বছরের পরিচয়। তখন আমি আমার মামা চিন্তামণি কর যখন গভর্নমেন্ট আর্ট কলেজে ছিলেন, তখন ওনার কোয়ার্টারে মাঝে সাঝেই আসতেন, এবং এই বাড়িতেও অনিতাকে দেখেছি। তখনই এখানে অনেক দিন অনেকভাবে অনিতার সঙ্গে গল্প করেছি, এবং প্রায় প্রায়ই অনিতার সঙ্গে আমাদের কথাবার্তা হতো। আজ ভীষণ খুবই খুবই দুঃখ লাগছে আজকে অনিতাকে না দেখতে পেয়ে। তবে যেতে তো হবেই একদিন, সেই জন্য যেখানেই থাকুন উনি ভালো থাকুন। আমার প্রণাম জানাই অনিতাকে। নমস্কার। স্মৃতিতর্পণ সভার বক্তব্য আমরা এখানে শেষ করছি। আমাদের পরবর্তী অনুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান, সঙ্গীত পরিবেশন করবেন। ওরা বলছে এসে সব রেডি করে নিই, তারপরে ওনাদের সম্বন্ধে কিছু কথা বলবেন। ভার্গব লাহিড়ী, যশস্বী শিল্পী ভার্গব লাহিড়ী। তার সঙ্গে তবলায় আছেন সুব্রত চক্রবর্তী, পারকাশনে কৌশিক ভট্টাচার্য। ভার্গব লাহিড়ী, যার গান আমি অনেক দিন থেকেই তার গান শুনে আমি তার প্রেমে পড়ে যাচ্ছিলাম। তা একটা সুযোগ হলো যে যদি ওখানে অনেকটা ওই ধরনের গান পছন্দ করেন, এবং উনি দেশে বিদেশে বেশিরভাগ মঠ মিশনে আপনারা জানেন উনি কিন্তু সেখানে সঙ্গীত পরিবেশন করেন। প্রত্যেক মহারাজায় ওনার গানের খুবই গুণগ্রাহী, এবং সঙ্গীত যে ঐশ্বরিক জায়গায় পৌঁছতে পারে সেটা ভার্গবের গান শুনলে আপনারা বুঝতে পারেন। তাহলে সঙ্গীত পরিবেশন করছেন ভার্গব লাহিড়ী। গম্ভীর অনুষ্ঠানে আমাকে ভাবার জন্য যে আমি গান গাইতে পারি, সেই জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এবং বরেণ্য শিল্পী শ্রী অনিত ঘোষের উদ্দেশ্যে আমার প্রণাম জানাই। শ্রী চিন্তামণি করণার উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ যথাযথ প্রণাম জানাই। আজকে মেনলি যে গানগুলো আমি গাওয়ার চেষ্টা করব, প্রধানত আমি ঠাকুরমা স্বামীজির গান বা ভক্তিমূলক গানে আমি গাই। তো প্রধানত ঠাকুরমা স্বামীজির গান আমি গাওয়ার চেষ্টা করব, এবং আগামী 1 ঘন্টা কি 1 ঘন্টা 10-15 মিনিট চেষ্টা করব ঠাকুরের সেই ভাবে যেন আমরা সবাই থাকতে পারি একসঙ্গে। ঠাকুরকে তার প্রণাম মঞ্চ দিয়ে আমি প্রথম আমার অনুষ্ঠান শুরু করছি আজকে।
स्थापकाय च धर्मस्य सर्वधर्मो स्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मो स्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मो स्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थिति विनाशा शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते। शरणागता दीनार्ता परित्राण परायणे सर्वशान्ति हरे देवी नारायणी नमोस्तुते। जय नारायणी नमोस्तुते। जय नारायणी नमोस्तुते। जय नारायणी नमोस्तुते। जय नारायणी नमोस्तुते। ॐ नमः श्री जतिराजाय विवेकानन्द सुदेव सच्चिद सुख स्वरूपाय स्वामिने त्वपहारिणे। ॐ नमः श्री जतिराजाय
জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। অনেকগুলো গানের রিকোয়েস্ট করেছিল আমাকে ইন্দ্রজিৎ বাবু, মানে আমার কোনো আগে লিস্ট পাঠিয়ে দিয়েছি। তো আমাদের শিল্প বা গান আমার খুব পছন্দের, আমি করবো, মনস্থ করেছি। তোমার একবার দেখে কমলা সবে একবার বিরাজ
জীবনে যখন শেষ হবে, যখন আমাদের শরীর থেকে আমাদের আত্মাটা বেরিয়ে যাবে, ঠাকুর তাকে নিতে আসেন। সেই ভাবটি মাথায় রেখে গানটা আমরা গাই। দেখা দাও হে প্রাণের ঠাকুর, দেখা করুণায় আমি অন্ধ, আমি মূর্খ, আমি ভক্তিহীনতায়, আমি অন্ধ, আমি মূর্খ, আমি ভক্তিহীনতায়। দেখা দাও হে প্রাণের ঠাকুর, দেখা করুণায় আমি অন্ধ, আমি মূর্খ, আমি ভক্তিহীনতায়, আমি অন্ধ, আমি মূর্খ, আমি ভক্তিহীনতায়। তুমি বলেছিলে ভালোবাসা এলে ভগবান পাওয়া যায়, এ গলির যে গরজে মুক্তি কেমনে বাসে যায়। তুমি বলেছিলে ভালোবাসা এলে ভগবান পাওয়া যায়, এ গলির যে গরজে মুক্তি কেমনে বাসে যায়। ভালোবাসা ছিল বুঝিনি আমি, ভালোবাসা ছিল বুঝিনি আমি, শুধু জানি দয়াময় জীবনের শেষে আসিবে, জানি দেখা দেবে করুণায়। আমি অন্ধ, আমি মূর্খ, আমি ভক্তিহীনতায়, আমি অন্ধ, আমি মূর্খ, আমি ভক্তিহীনতায়।
বলো না রে আনিলে একারে সাথে তোমার ব্রহ্ম তেজ দীপ্ত অনল পুরুষ সিংহে আনিলে একারে সাথে তোমার বলো ঠাকুর বলো না আমারে আনিলে একারে সাথে তোমার ব্রহ্ম তেজ দীপ্ত অনল পুরুষ সিংহে তোমার আনিলে একারে সাথে তোমার বলো ঠাকুর বলো না আমারে আনিলে একারে সাথে তোমার বীরেশ্বর অমিত বীজ সুরসেনাপতি জিয়া সূর্য বীরেশ্বর অমিত বীজ সুরসেনাপতি জিয়া সূর্য জ্ঞানে করিয়া তাপস প্রভা জ্ঞানে করিয়া তাপস প্রভা ত্রিনে ভাসমান নয়নতা বলো ঠাকুর বলো না আমারে আনিলে একারে সাথে তোমার ত্যাগে সুখ দে প্রেমে দে আলো বুদ্ধির মতো হৃদয়ে জাগা জ্ঞানে শিখে সঙ্গ সম সে জ্ঞান লুটায়ে পথে গোমা ত্যাগে সুখ দে প্রেমে দে আলো বুদ্ধির মতো হৃদয়ে যার জ্ঞানে শির গুরু সঙ্গ সম সে জ্ঞান লুটায়ে পদে তোমার হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন সে যেন মাগিছে তোমার শরণ হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন সে যেন মাগিছে তোমার শরণ তোমারই আশিস করিয়া ধারণ তোমারই আশিস করিয়া ধারণ সে কি করিবে ধরার ভার বলো ঠাকুর বলো না আমারে আনিলে একারে সাথে তোমার ব্রহ্ম তেজ দীপ্ত অনল পুরুষ সিংহকে তোমার আনিলে একারে সাথে তোমার বলো ঠাকুর বলো না আমারে আনিলে একারে সাথে তোমার বলো ঠাকুর বলো পরিবেশ একটা অন্য ধরনের গান একটু গাই আপনাদের সকলের আশা করি খুব ভালো লাগবে এই গানটিও রচনা করেছেন আমার গুরুদেব শ্রীমৎ স্বামী সর্বেশ্বরানন্দপুরী মহারাজ কল্যাণী মাতৃমেশ্বর মন্দিরের অধ্যক্ষ মহারাজ আমরা ঈশ্বর আমাদের সকলের মধ্যে আছেন তিনি আমাদের মধ্যে বিরাজমান
যেমনি সূর্যের আলোতে সূর্যের দর্শন হয়, ঠিক তেমন করে ঈশ্বরের করুণাতেই, তার কৃপাতেই, তার অনুভূতি হৃদয়ে আসে। আপনাদের যারা আছেন সামনে, যারা যদি কখনো কোনো কারণে ঈশ্বরের কোনো অনুভূতি আপনাদের হয়, নিশ্চিত জানবেন এটি তারই করুণা, তারই কৃপা। তবু তার কাছে আমরা স্মরণ করি এই গানের মাধ্যমে। কথাগুলি খুব মন দিয়ে শুনবেন। হৃদয়ে ধরে আছো তুমি, জানতে আমায় দাও। হে ভগবান, হে ভগবান, তোমার করে জানতে আমায় দাও প্রভু, জানতে আমায় দাও। হৃদয়ে ভরে আছো তুমি, জানতে আমায় দাও। হে ভগবান, হে ভগবান, তোমার করে জানতে আমায় দাও প্রভু, দেখতে আমায় দাও। জানতে আমায় দাও প্রভু, দেখতে আমায় দাও। তুমি
তল পাতাল খুঁজলে তল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধান, পাবি রে প্রেম রত্নধান। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তল পাতাল খুঁজলে তল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধান, পাবি রে প্রেম রত্নধান। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ দীপি দীপি জ্ঞানের বাতি, দীপ দীপি দীপি জ্ঞানের বাতি, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ। দীপ দীপি দীপি জ্ঞানের বাতি, জ্বলবে হৃদয়ে অনুক্ষণ। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তল তল পাতাল খুঁজলে তল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধান, পাবি রে প্রেম রত্নধান। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। ড্যাং 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 আই দিলে চালায় আমার সে কোন ড্যাং 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 আই দিলে চালায় আমার সে কোন কুবের বলে শোন শোন শোন, কুবের বলে শোন শোন শোন, ভাবলে গুরুর শ্রী চরণ। কুবের বলে শোন শোন শোন, ভাবলে গুরুর শ্রী চরণ। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তল পাতাল খুঁজলে তল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধান, পাবি রে প্রেম রত্নধান। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। জয় ঠাকুর। গাওয়ার আগের ছোট্ট ঘটনা বলি, গানটির ইতিহাস। এই গানটি ওনার অষ্টমঙ্গলার দিন লেখা। উনি বিবাহ করেছেন অষ্টমঙ্গলায়, উনি গেছেন
শ্বশুরবাড়িতে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে উনি এই গানটি লিখেছেন এবং লিখে ঘুমিয়ে পড়েছেন। ইতিমধ্যে তার স্ত্রী আসেন এবং দেখেন যে একটি গান লেখা, এবং গানটি দেখে উনি অত্যন্ত কষ্ট পান। বলছেন যে আমাদের বিয়ে সাধারণত 7-8 দিন হলো, এর মধ্যে এত কষ্ট, এত কিছু যে আপনাকে এই গান লিখতে হলো। আপনি কথা দিন এই গান আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার জীবদ্দশা আপনি এই গানটি কোনোদিনও গাইবেন না। তো উনি এই গানটি কথা দিচ্ছিলেন তার স্ত্রী, তিনি এই গানটি সারা জীবন তিনি কখনো গাননি। কিন্তু তার কথা অনুযায়ী তার যখন শরীর চলে যায়, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে তার শরীর যায়, তার শরীর যাওয়ার সময় এই ক্যান্সার হসপিটাল থেকে সেই সহবাহী যারা সবাই মিলে এই গানটি করতে করতে তাকে ওই শ্মশান পর্যন্ত নিমতলা ঘাটে সম্ভবত তাকে সমাহিত করা হয়েছিল। সেখানে এই গানটি গাইতে গাইতে সবাই মিলে তারা গিয়েছিলেন। এটা ট্র্যাজেডি, অসাধারণ গান। গানটা আপনারা সকলে অনুভব করুন, কি ভালো গান। আমাদের শ্রী মাহাতো বলেছেন সংসার মহাদক। আমাদেরও কখনো কখনো এটা ভেবেছি। তো সেই ভাবনা থেকে এই গানটি যদি আমরা এইভাবে সবাই আমরা ভাবি, নিশ্চয়ই ভাবি। গানটি হলো কবে তৃষিত মন ছাড়িয়া যাইব তোমার রসানন্দনে, কবে তাবিত চিত করিব শীতল তোমারি করুণা চন্দনে, কবে তৃষিত ছাড়িয়া যাইব তোমারি রসানন্দনে, কবে তাবিত চিত করিব শীতল তোমারি করুণা চন্দনে, কবে তৃষিত ছাড়িয়া যাইব। কবে তোমাতে হয়ে যাব, তোমাতে হয়ে যাব আমার আমি ধারা, তোমারই নাম নিতে নয়নে ভবে ধারা, তোমাতে হয়ে যাব আমার আমি ধারা, তোমারই নাম নিতে নয়নে ভবে ধারা, এ দেখো শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, বিধুল পুলক স্পন্দন। আপনারা ভাবুন, সবাই তো আমরা যাবো একদিন, শেষ দিন আমাদের। আপনারা যারা যারা দীক্ষিত বা যারা দীক্ষিত, আমরা সবাই সেই শেষ সজ্জায় শুয়ে আছি। আমাদের বহিরঙ্গের কোনো সার নেই, কিন্তু অন্তরঙ্গের সার আছে। চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা ঠাকুরের মায়ের এই যে আনন্দটা, যদি আমরা এক ক্ষণের জন্য উপভোগ করি, দেখুন এই গানের কথাটি ভালো মানে পাবেন। এ দেখো শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলক স্পন্দন।
আজকে পৃথিবীতে যে বিভিন্ন দেশে আমরা শুনছি আফগানিস্তান বা যে বিশৃঙ্খলতা, মায়ের কাছে প্রার্থনা জানায় এই গানে গানে। এই গানটি একটি ছায়াছবিতে ব্যবহৃত হয়েছিল। ছায়াছবিটির নাম মরুতীর্থ নীলাজ। অসাধারণ একটি গান, বরেণ্য শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। মায়ের কাছে প্রশ্ন এবং প্রার্থনা এই গানটির মাধ্যমে। তোমার ভুবনে মাগো এত একই অভিশাপ, নাই প্রতিকার, মিঠাই জয়ে আজ সত্যের নাই তাই অধিকার। কোথায় অযোধ্যা, কোথা সেই ধাম, কোথায় হারানো গুণধাম। একই হলো, একই হলো, পশু আজ মানুষের নাম। সবই কৃষি তার দেশে, দাও দেখা তুমি এসে, শেষ করে দাও এই অনাচার। তোমার ভুবনে মাগো এত পাপ, এই অভিশাপ, নাই প্রতিকার, মিঠাই জয়ে আজ সত্যের নাই তাই অধিকার। তোমার ভুবনে মাগো এত পাপ, একই অভিশাপ, নাই প্রতিকার, মিঠাই জয়ে আজ সত্যের নাই তাই অধিকার। কোথায় অযোধ্যা, কোথা সেই রাম, কোথায় হারানো ধাম। একই হলো, একই হলো, পশু আজ মানুষের নাম। সবই কৃষি তার দেশে, দাও দেখা তুমি এসে, শেষ করে দাও এই অনাচার। তোমার ভুবনে মাগো এত পাপ, তোমার কঠিন হাতে বজ্র কিনা, সংসার করো অবসান। তোমার কঠিন হাতে বজ্র কিনা, হিংসার করো অবসান। তোমার পৃথিবীতে যারা অসহায়, তুমি মাতা দেবে করো প্রাণ। চরণে তব এবার শরণ লও, দুর্গমে পদ ভগবান। তোমার ভুবনে মাগো এত পাপ, একই অভিশাপ, নাই প্রতিকার, হিংসারই জয়ে আজ সত্যের নাই তাই অধিকার। কোথায় অযোধ্যা, কোথা সেই রাম, কোথায় হারানো ধাম। একই হলো, একই হলো, পশু আজ মানুষের নাম। সবই কৃষি তার দেশে, দাও দেখা তুমি এসে, শেষ করে দাও এই অনাচার। তোমার
4 জুলাই 1902 সকালবেলা বাবুরাম মহারাজ এবং স্বামীজির ঘরে যে পশ্চিমের দিকে যে বারান্দাটি আছে, সেই বারান্দায় উনি আঙুল দিয়ে ধরে দাঁড়িয়ে আছেন বারান্দাতে, এবং বর্ণনা আছে তিনি আঙুল দিয়ে ওই রডটাকে বাজাচ্ছেন আর কি। এবং সেদিনকে বিখ্যাত উক্তি যে আরেকজন স্বামীজি থাকলে তিনি বুঝতে পারতেন যে এই স্বামী বিবেকানন্দ কি করে গেলেন, সেদিনকার উক্তি 1902 জুলাই। তিনি গুনগুন করে 2টো গান খেলিকে গিয়েছিলেন, তার মধ্যে একটি গান এটি, আরেকটি গান সম্ভবত কালনের পায়ের তলায়, আমি ভুলে হতে পারি। তার মধ্যে একটি গান স্বামীজির অত্যন্ত পছন্দের প্রিয় গান, অযোধ্যানাথ পাকড়াশি লেখা। চলুন স্বামীজিকে স্মরণ করতে করতে এই গানটি গাই। বিষয় পঞ্চক আর ভূত সকল কেহ নয় আপন, পরপ্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে মন চলন জনিকে মন চলন জনিকে বিষয়
Thank you.
भगवान श्री रामकृष्ण देव की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज की जय। जय गंगा माई की जय। সভা এখানেই আমরা শেষ করছি। ঠাকুর মহাস্বামীজির আরাধনা করে রাষ্ট্রী কৃষ্ণের আরাধনা করে ভালো নিশ্চয়ই আপনাদের মধ্যে হয়েছে। আপনারা সকলে ভালো থাকুন, আপনাদের